আজকে আমরা পরিমাপের একক এবং পদ্ধতি এই চ্যাপ্টারটি পড়ব এবং যেটুকু ইম্পর্টেন্ট সেইটুকুই আমরা পড়ব এবং এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। তো আমরা শুধু যেটা আমি বোর্ডে পড়াচ্ছি সেটা অবশ্যই খাতায় নোট করে নেবেন, দিলে এর বাইরে আর কোনো কিছুই প্রশ্ন আসবে না, শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমি বলবো। তো প্রথমে কি পরিমাপের একক পদ্ধতিতে প্রথমে আসছে কি প্রাকৃতিক রাশি। প্রাকৃতিক রাশি কি? প্রাকৃতিক রাশি হচ্ছে প্রাকৃতিক বস্তু, ঘটনা ইত্যাদি যারা পরিমাপযোগ্য তাকেই আমরা প্রাকৃতিক রাশি বলবো। যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং ক্ষেত্রফল, আরো আয়তন, এসব আছে অনেক। এবার এই প্রাকৃতিক রাশিকে আমরা দুভাগে ভাগ করবো, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি যার শুধুমাত্র মান আছে, আর ভেক্টর রাশি কি? যার মান এবং অভিমুখ দুই আছে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। এবারে স্কেলার রাশি ধরন হিসাবে আমরা কি বলতে পারি? শুধু মান আছে এবং কি দৈর্ঘ্য, তারপর উচ্চতা, আচ্ছা ক্ষেত্রফল, এগুলো বলতে পারি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি বলতে পারি? ভেক্টর রাশি বলতে পারি সরণ, একটা নির্দিষ্ট দিক আছে সরণের, বেগ, এই জিনিসগুলো আমরা বলতে পারি যে ভেক্টর রাশি আছে। ঠিক আছে, এরপরে আমরা কি করবো? পরে হচ্ছে কি মূল একক কাকে বলে? মূল একক। মূল একক হচ্ছে কি? যে একক মানে যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, এবং এই মূল একক থেকে তোমার আলাদা আবার মানে অন্য একক তৈরি করা যায়। যেমন দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্যটাকে মূল একক বলি, দৈর্ঘ্য একটা যদি মূল একক হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। ক্ষেত্রফল হচ্ছে কি মূল একক থেকে তৈরি একটা একক, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, মানে আর একক হবে বর্গ একক। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। মানে দৈর্ঘ্যের একক ধরো মিটার যদি হয়, তাহলে ক্ষেত্রফলের একক কি হবে? বর্গ মিটার বা মিটার স্কোয়ার। তাহলে এখানে কি দৈর্ঘ্যের এককটা হচ্ছে মূল একক, আর ক্ষেত্রফলের যে একক মিটার স্কোয়ার, এটা হচ্ছে কি লব্ধ একক। লব্ধ, বুঝা গেছে? দৈর্ঘ্যের একক হচ্ছে কি এটা হচ্ছে লব্ধ মানে মূল একক, এবং এখান থেকে যে তৈরি হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে কি লব্ধ একক। তাহলে মূল একক সম্বন্ধে জানলাম এবং লব্ধ একক সম্বন্ধে জানলাম। মূল একক কি পরস্পরের উপর নির্ভরশীল নয়, এবং এই মূল একক থেকে অন্য একক সৃষ্টি হয়, আর লব্ধ একক সবসময় মূল এককের উপর নির্ভরশীল। মূল একক থেকে লব্ধ একক তৈরি হয়, মূল একক থেকে এই লব্ধ একক তৈরি হয়। ঠিক আছে, এবারে আমরা এককের পদ্ধতি, বিভিন্ন রকম পদ্ধতি জানবো। তার মধ্যে প্রথম হচ্ছে কি, যেটা আন্তর্জাতিক পদ্ধতি, সেটাই হচ্ছে এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি, এসআই পদ্ধতিতে মূল একক 7টি আছে। এসআই পদ্ধতিতে মূল একক আমাদের 7টি প্রধান একক আছে, 7টি প্রধান একক একক এসআই পদ্ধতি। এবং এই 7টি একক কি কি? 7টি একক হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে কি ভর, একটা হচ্ছে কি সময়, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, আর হবে তোমার তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, বস্তুর পরিমাপ এবং আলোর দিক। বস্তুর পরিমাপ এবং আলোর দিক, আলোর দিক। ঠিক আছে, এই 7টা একক, এই 7টা একক হচ্ছে কি মূল একক। এবং এই এককগুলি হচ্ছে দৈর্ঘ্যের একক, যেমন আমরা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, আর বস্তুর পরিমাপের একক হচ্ছে মোল, আর আলোর দিক দিয়ে একক হচ্ছে কি ক্যান্ডেলা। ঠিক আছে, এই 7টা একক মূল একক, এই 7টা একক, এবং এই 7টা এককের মানে 7টি রাশি মানে মূল এদের এবং এককের নাম। এই হচ্ছে এসআই পদ্ধতিতে মূল 7টা এককে মূল এককের মর্যাদা দেওয়া আছে। তাহলে মূল একক কারা? এই 7টি এককই মূল একক। হয়তো তোমাদের শর্ট প্রশ্ন করতে পারে, বললো যে এখানে মূল একক কোনটি, বলে 4টা অপশন থাকলো, তার মধ্যে একটা অপশন এখানে যে কোনো একটা দিল, বাকি অপশন অন্য কিছু একটা দিল, তখন তোমাদেরকে এখান থেকে বলতে হবে। এবারে আমরা 7টি তো এসআই পদ্ধতিতে 7টি প্রধান একক জানলো। এবারে কি আরো পদ্ধতি জানবো, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতি আবার জানবো। সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, এখানে সব আমরা পারবো না, শুধু সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের এককটা জানবো সেন্টিমিটার। আচ্ছা, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম, ভরের একক গ্রাম। এই তিনটি মেন আমরা মনে রাখবো, এর বেশি আমার মনে রাখার দরকার নেই। সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এটা সিজিএস পদ্ধতিতে। আচ্ছা, এফপিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি ফুট পাউন্ড সেকেন্ড। এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে, এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, ভরের একক হচ্ছে পাউন্ড, আর হচ্ছে কি
সময়ের একক হচ্ছে এখানে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে জানলাম এবং এফপিএস পদ্ধতি জানলাম, এবং সিজিএস পদ্ধতি এফপিএস পদ্ধতিতে শুধু দৈর্ঘ্য হওয়ার সময় এই তিনটা করেই জানবো। আরেকটা পদ্ধতি আমরা একটু মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি তো একই রকম, এটা হচ্ছে শুধু এই তিনটেই জানবো আমরা। দৈর্ঘ্যের একক হবে মিটার, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এই যে এম, মিটারের হচ্ছে এম। আচ্ছা, এই কিটা হচ্ছে কি ভরের একক, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। সেই জন্য যে মিটার গ্রেড, কিলোগ্রামের কে, আর সময়ের সেকেন্ড, মানে সেকেন্ডের এস দিয়ে, এটা হচ্ছে কি এমকেএস পদ্ধতি। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতিতে আমরা 7টা একক জানলাম, সিজিএস পদ্ধতিতে 3টে সাধারণত দৈর্ঘ্য প্রস্থ সময়, এবং এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ড সেকেন্ড, এটা আমরা জানলাম। এবারে কি মিটারের সংজ্ঞা করবো, এবারে কি করবো, মিটারের সংজ্ঞা। তোমাদের মিটারের সংজ্ঞা পড়তে পারে পরীক্ষায়, মানে এমনি কম্পিটিটিভ পরীক্ষায় তো পড়ে না, তবে বোর্ডের পরীক্ষায় পড়তে পারে মিটারের সংজ্ঞা। এটা যা সেটা একটু জানবো। বলছে ফ্রান্সের প্যারিস শহরে, এটা হচ্ছে এখানে শর্ট প্রশ্ন কি পড়তে পারে, যে যে মানে যে সংকর ধাতুটা আছে মিটারের সংখ্যায়, যে সংকর ধাতুটার উল্লেখ আছে তাতে কোন কোন ধাতু আছে, তাহলে হবে কি প্লাটিনাম এবং ইরিডিয়াম। এবং কি তার হচ্ছে উষ্ণতা কত ডিগ্রি, কত ডিগ্রি উষ্ণতায় সেটি রাখা আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায়। এবং যদি বলে তাদের অনুপাতটা কত, এই যে প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতু মিশ্রণ যে সংকর ধাতুটা, তাদের অনুপাতটা কত, তাদের অনুপাতটা হচ্ছে কত 90:10 বা 9:1, এটা বলতে পারি। তাহলে এবারে কি আরেকটা প্রশ্ন এখান থেকে বলতে পারে, মানে প্রশ্ন জাগবে কি, যে মিটারের যে সংজ্ঞা, এটা তো সংজ্ঞাটা আমরা বললাম, এই সংজ্ঞায় এই 0 ডিগ্রি কথাটা কেন উল্লেখ থাকে, মিটারের সংজ্ঞায় 0 ডিগ্রি কথাটা উল্লেখ থাকার কারণ কি? বলছে কারণ, বলছে উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে, উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে, উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে দৈর্ঘ্যেরও পরিবর্তন হয়। উষ্ণতা পরিবর্তনের, উষ্ণতা পরিবর্তন হলে দৈর্ঘ্যেরও পরিবর্তন হয়। তাই এই 0 ডিগ্রি কথাটা উল্লেখ করা থাকে। আচ্ছা, আর প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম ধাতু থাকে কেন, কারণ এই ধাতুগুলো ক্ষয় কম। এই যে প্ল্যাটিনাম এবং ইরিডিয়াম ধাতু তাই উল্লেখ করা থাকে, তার কারণ এই ধাতুগুলো ক্ষয় কম, দীর্ঘদিন থাকার ফলেও এই মানে একই রকম দৈর্ঘ্য থাকে না, সেই জন্যই কি হয়, আমরা নির্দিষ্ট দৈর্ঘ্যটা পাই। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি, এরপরে আমরা পড়বো কি বিভিন্ন দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের বিভিন্ন এককগুলো আমরা এবারে পড়বো, যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেরকম কিছু দৈর্ঘ্যের একক আমরা পড়বো শর্ট প্রশ্নের জন্য। প্রথমে বিভিন্ন দৈর্ঘ্যের এককে ক্ষুদ্র একক, দৈর্ঘ্যের ক্ষুদ্র একক, দৈর্ঘ্যের ক্ষুদ্র একক সম্বন্ধে বলবো। দৈর্ঘ্যের ক্ষুদ্র এককের মধ্যে কি কি আসবে, প্রথমে একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফার্মি। ফার্মি পরীক্ষায় পড়ে যে 1 ফার্মি সমান কত মিটার, দৈর্ঘ্যের ক্ষুদ্র একক সম্বন্ধে পড়বো। তার মধ্যে প্রথম হচ্ছে কি ফার্মি, পরীক্ষায় পড়ে কি 1 ফার্মি সমান কত মিটার, তাহলে 1 ফার্মি সমান তোমার হচ্ছে 10⁻⁻15 মিটার, বা এটা যদি সেন্টিমিটারে থাকে তখন এটা বলতে পারবো কত, 10⁻13 সেন্টিমিটার, মানে 100 দিয়ে যদি গুণ করি, এটাকে যদি 100 দিয়ে গুণ করি, দুটা শূন্য কমে যাবে, তাই 13 সেন্টিমিটার ফার্মি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট আছে কি অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম, এটা আবার কি, অ্যাংস্ট্রম সমান কত মিটার বা সেন্টিমিটার পড়ে, এটা মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, আর যদি এটা সেমি বলা হয় তাহলে 10⁻⁻8 সেমি অ্যাংস্ট্রম। এরপর হচ্ছে মাইক্রন, ক্ষুদ্র এককের মধ্যে আরেকটা পড়ছে কি মাইক্রন, তাহলে 1 মাইক্রন সমান কত, 1 মাইক্রন সমান, 1 মাইক্রন সমান আমরা লিখতে পারবো কি 10⁻⁻6 মিটার বা 10⁻⁻4 সেন্টিমিটার। আরেকটা ক্ষুদ্র একক আছে যেটাকে আমরা এক্স একক বলি, এক্স একক, এক্স একক মানে 1 এক্স একক সমান 1 এক্স একক, এটা সমান আমরা লিখতে পারি 10⁻13 মিটার, বা এটা লিখতে পারি 10⁻11 সেন্টিমিটার। তাহলে এর বাইরে আর কিছু পড়বে না, মানে এর বাইরে আছে অবশ্যই, কিন্তু এই কটাই মাত্র মনে রাখলেই হবে, ফার্মি, অ্যাংস্ট্রম, মাইক্রন আর এক্স একক, এগুলো হচ্ছে কি ক্ষুদ্র, ক্ষুদ্র এককের মধ্যে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে 1 ফার্মি সমান 10⁻13 সেন্টিমিটার, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻8 সেমি, 1 মাইক্রন সমান 10⁻4 সেমি, এবং এক্স একক মানে 1 এক্স একক সমান 10⁻11 সেন্টিমিটার। এরপরে আমরা কি দৈর্ঘ্যের বড় এককগুলো পড়বো, বৃহত্তর এককগুলো, দৈর্ঘ্যের বৃহত্তর এককগুলো পড়বো। দৈর্ঘ্যের বৃহত্তর এককগুলো পড়লে প্রথমেই কি আসবে, আলোকবর্ষ পড়বো, আলোকবর্ষ, আলোকবর্ষ দৈর্ঘ্যের বড় একক। আচ্ছা, তারপর পড়বো কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট,
তারপর পড়বো বার্ষিক। আচ্ছা, এই তিনটেই মোটামুটি বড় এককের মধ্যে পড়লেই হবে। এবারে এক আলোকবর্ষ সমান কত মিটার পড়বো? এক আলোকবর্ষ সমান আমরা পড়বো কি, এক আলোকবর্ষ, এক আলোকবর্ষ সমান এটা লিখবো কি, এক আলোকবর্ষ সমান, খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে 9.45 ইন্টু 9.45 ইন্টু 10⁻12 কি, এটা হচ্ছে এক আলোকবর্ষ সমান। আবার এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে 1.496 ইন্টু 10⁸ এটা লিখবো এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU এটাকে চিহ্নিত করা হয় 1 AU। পারসেক এক পারসেক সমান কত, এটা এক পারসেক সমান আমরা লিখতে পারবো কি 3.084 ইন্টু 10⁻13 কিলোমিটার এইটা। আবার এইটা সমান 3.26 আলোকবর্ষ। তাহলে এইগুলা হচ্ছে কি দৈর্ঘ্যের বৃহত্তর একক। ঠিক আছে, দৈর্ঘ্য পড়লাম, এখানে ভরের একক। ক্ষুদ্রতর একক পড়বো, বৃহত্তর পড়বো। ভরের বৃহত্তর একক কি? বৃহত্তর একক হচ্ছে কিগ্রা বা কেজি, তারপর হচ্ছে কি কুইন্টাল, এই সবগুলা বৃহত্তর। আর ক্ষুদ্রতর একক যদি বলা হয় তখন হচ্ছে গ্রামও বলতে পারি, গ্রামটাও বৃহত্তরই হয়ে যাচ্ছে, গ্রামটা বলতে পারবো না, মিলিগ্রাম বলতে পারবো, মিলিগ্রাম। এরপরে আরো ক্ষুদ্রতর আছে। আচ্ছা, এটা এখানে সেরকম অতটা ইম্পর্টেন্ট নয় ভরের একক। এখানে একটা ইম্পর্টেন্ট মনে রাখবো প্রশ্ন যেটা পড়ে, সেটা হচ্ছে এক মনে রাখবে 0.2 গ্রাম, 0.2 গ্রাম, যেটা মানে হচ্ছে কি 200 মিলিগ্রাম। এটা পরীক্ষায় পড়ে যে 1 গ্রাম সমান কত মিলিগ্রাম বা 1 গ্রাম সমান কত গ্রাম। এরপরে হচ্ছে আয়তনের একক। আয়তনের ক্ষেত্রে লিটার দিয়ে পরিমাপ করা হয়, এবং এইটার ক্ষেত্রে কি হয়, উষ্ণতা উল্লেখ করতে হয়, উষ্ণতা। এটার ক্ষেত্রে তোমাদেরকে উষ্ণতাটা সবসময় উল্লেখ করতে হবে। যেমন জলের পরিমাপ করার জন্য জলের হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতায় ঘনত্ব সর্বাধিক, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সর্বাধিক 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। আচ্ছা, 1 লিটার সমান তাহলে লিখতে পারবো কি, 1 লিটার সমান, 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিলিটার, বা এটাকে লিখতে পারবো কি 1000 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, লিটার। আচ্ছা, এরপরে আমরা কিছু প্রাকৃতিক রাশি মানে যেগুলো পড়বো কি, ঘনত্ব কাকে বলে। একক আয়তনে যতটুকু ভর আছে সেটাকে বলা হয় ঘনত্ব। একক আয়তনে ভর, একক আয়তনে যতটুকু ভর আছে তাকে ঘনত্ব বলে। তাহলে ঘনত্বের আমরা বলতে পারি কি, ঘনত্ব সমান লিখতে পারি কি ভর বাই আয়তন, তাহলে ঘনত্বের একক আমরা কি করে পাবো, ভরের একক এবং আয়তনের একক থেকে। তাহলে যদি এসআই পদ্ধতি বলি, এসআই পদ্ধতিতে আমাদের ঘনত্বের একক কি হবে, তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হবে ভরের একক। এসআই পদ্ধতিতে কি হয়, ভরের একক এসআই পদ্ধতিতে হয় কিলোগ্রাম। আর আয়তনের একক, আয়তন মানে মিটার ইনটু মিটার ইনটু মিটার মানে কি মিটার কিউব। তাহলে আমরা লিখতে পারি কত, কেজি পার মিটার কিউব বা কেজি মিটার -10⁻³ ঠিক আছে, এটা আমরা বলতে পারবো কি এসআই পদ্ধতিতে ঘনত্ব। তাহলে একই রকম ভাবে সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে কিলোগ্রামটা কি হবে, গ্রাম হয়ে যাবে, আর মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে গ্রাম পার সেমি কিউব বা গ্রাম ইনটু 10⁻³ ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্ব। এরপরে হচ্ছে আমরা কি করব, এরপরে আপেক্ষিক গুরুত্ব। বলো আপেক্ষিক গুরুত্ব কাকে বলে। পরীক্ষায় পড়ে কি আপেক্ষিক গুরুত্বের একটি এককবিহীন রাশির উদাহরণ, একটি এককবিহীন রাশি। তাহলে এটাই বেশি পড়ে, একটি এককবিহীন রাশি হলো কি আপেক্ষিক গুরুত্ব। এটা হচ্ছে কি যে কোনো পদার্থ, এটা সংজ্ঞা হচ্ছে কি কোনো পদার্থ 4 ডিগ্রি উষ্ণতায় ওর সম আয়তনে জলের চেয়ে যতগুণ ভারী সেই সংখ্যাকে আপেক্ষিক গুরুত্ব বলে। কোনো পদার্থ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর সম আয়তন জলের চেয়ে যতগুণ ভারী তাকেই আপেক্ষিক গুরুত্ব বলে। ঠিক আছে, এইখান পর্যন্ত এগুলো মোটামুটি পড়লেই হবে। এরপরে আমরা পড়বো কি সাধারণ তুলা যন্ত্র, মানে ভর মাপা হয় কিসে, সাধারণ তুলা যন্ত্র। তাহলে সেই তুলা যন্ত্র সম্বন্ধে কি পড়বো। এবারে ভার মাপা হয় কি স্প্রিং তুলা যন্ত্র, সাধারণ তুলা যন্ত্র। এইখানে কি হয়, এইখানে হচ্ছে যদি আমরা মানে নিখুঁত মানে সুবেদী তুলা যন্ত্র হওয়ার যে শর্তগুলো আছে, সুবেদী তুলা যন্ত্র হওয়ার শর্ত হচ্ছে যে তুলা যন্ত্রের যে ডান্ডাটা থাকে এটাকে শক্তপোক্ত হতে হবে,
আচ্ছা, এবং কি হবে, এবং কোনো রকম ভরের পার্থক্য থাকবে না, এদিকে ধরো যেটা থাকবে এদিকে যেটা থাকবে এদের মধ্যে কি ভরের পার্থক্য যেন না থাকে, এটা হতো এগুলো। আচ্ছা, কোনো দিকে যেন মানে বায়াস না থাকে, যেটাকে বলা হয় তোমার হচ্ছে বায়াস মানে হেলে থাকে যেন কোনো দিকে না, এগুলো হতে হবে। এবারে কি এইখান থেকে আমরা পড়বো কি, যে এতে যে বাটখারাগুলো ব্যবহার করা হয় সাধারণ তুলা যন্ত্রে, বলবে যে এই বাটখারাগুলো কি অনুপাতে থাকে, এইখান থেকে এটাই বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 5:2:2:1 এই অনুপাতে থাকে। কেন থাকে এই অনুপাতে? কারণ এই অনুপাতে থাকলে আমরা হচ্ছে পুরো 1 থেকে 210 গ্রাম পর্যন্ত মানে সমস্ত এককে আমরা মাপতে পারি। যেমন ধরো 1 এককও মাপতে পারি, 1 প্লাস 2 এককও মাপতে পারি, 2 বাটখারা দিয়ে। 3 একক হলে 2 আর 1টা দিয়ে আমরা 3 এককটা মেপে নিতে পারি। আচ্ছা, 5 হলে তো 5 তো আছে, 4 হলে 2 আর 2 দিয়ে 4 মেপে নিতে পারি। আচ্ছা, 5 হয়ে গেল, 6 হলে আমরা করতে পারি কত, 5 আর 1, 5 আর 1 দিয়ে 6 এর একক মানে 6 গ্রাম বস্তুর ভর বিশিষ্ট বা মিলিগ্রাম বস্তুর ভর বিশিষ্ট মাপা যাবে। 6 হলো, 7 হলে 5 আর 2 এর 7 হয়ে গেল, 9 হলে 8 হলে 5 2 আর 1, 5 প্লাস 2 প্লাস 1 হলে 8 মাপতে পারবো, 9 মাপতে পারবো, 5 2 প্লাস 2 9, আবার সবগুলা যোগ করে দিলে 10, মানে সমস্ত মানে এককগুলো আমরা মাপতে পারবো এই অনুপাতে যদি বাটখারাগুলো ব্যবহার করা হয়। এই জন্য বাটখারাগুলো এই অনুপাতে রাখা হয় 5:2:2:1 অনুপাতে। এবারে যদি তুলা যন্ত্রের এই যে সাধারণ তুলা যন্ত্র দেখা গেল যে তুলা যন্ত্রের দুটি বাহু সমান হয়, তুলা যন্ত্রের দুটি বাহু ধরো সমান হয়, মানে এই বাহুটা আর এই বাহুটা এটা যদি সমান না হয়, তখন আমরা নির্দিষ্ট ভর কি করে পাবো? তখন আমরা নির্দিষ্ট ভর পাবো ধরো এটা। এরপরে কি হচ্ছে, এই যে তুলা যন্ত্র আছে এই তুলা যন্ত্রের যদি ভর মানে এই দৈর্ঘ্যটা যদি আলাদা আলাদা হয়ে যায়, মানে যদি সমান দৈর্ঘ্য নেই যদি, তখন আমরা এই পাশের যে ভর আছে এদিকের যে ভর আছে এই m1 আর m2 ভর যদি দুটা যে পরিমাপ আছে তাদের প্রকৃত ভর হবে, তাহলে প্রকৃত ভর ধরবো কি m সমান প্রকৃত ভর m সমান এইটা রুট ওভার অফ m1 ইনটু m2, এভাবে পরিমাপ করবো। আবার যদি ভরগুলোই অসমান হয়, এই ভরটা মানে এইটার আর এইটা যদি ভরটা অসমান হয়, তখন আমরা করবো কি, তখন আমরা প্রকৃত ভর m সমান করবো কি m1 প্লাস m2 বাই, এটা হচ্ছে শর্ট প্রসেসের জন্য পরে দিলাম, যখন দৈর্ঘ্য সমান তখন প্রকৃত ভর সমান রুট ওভার অফ m1 ইনটু m2, আর যখন ভর সমান তখন প্রকৃত ভর সমান প্রকৃত ভর m সমান m1 প্লাস m2 বাই 2। ঠিক আছে, এরপরে আমরা করবো কি সৌরদিন কাকে বলে? সৌরদিন, সৌরদিন হচ্ছে কি, সৌরদিন হচ্ছে পৃথিবীর কোন স্থানে ভৌগোলিক মধ্যরেখাকে অতিক্রম করার পর আবার সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে তাকেই বলা হচ্ছে কি সৌরদিন। তাহলে এক সৌরদিন সমান আমরা লিখতে পারবো কত? এক সৌরদিন সমান লিখতে পারবো তোমার হচ্ছে 24 গুণিত 60 ইনটু 60 সেকেন্ড। এক সৌরদিন সমান এইটা। তাহলে এক সেকেন্ড কি, তাহলে এক সৌরদিন যেটা দাঁড়ালো এক সৌরদিন ডিভাইড বাই এই যে সংখ্যাটা পাবো সেটাকে ভাগ করে দিলে আমরা এক সেকেন্ড পাবো, বা প্রমাণ সেকেন্ড যেটাকে বলা হয়, এক সেকেন্ড বা প্রমাণ সেকেন্ডের সংখ্যাটাও উপরে রাখো। প্রমাণ সেকেন্ড হচ্ছে যে একটি প্রমাণ চৌম্বক ক্ষেত্রের মধ্যে তেজস্ক্রিয় সিজিয়াম পরমাণু একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা তোমাদেরকে মনে রাখতে দরকার নেই, মনে রাখার এত বড় সংখ্যাটা হচ্ছে একটা মানে সিজিয়াম পরমাণু 9191929363631770। এটা আমি বললাম বই দেখে, কিন্তু মুখে মনে রাখতে পারাটাও সম্ভব নয় এটা। এই এত সংখ্যক পূর্ণ আভ্যন্তরীণ স্পন্দনের জন্য প্রয়োজনীয় সময়কেই বলা হয় কি 1 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, আর এখানে এবারে কয়েকটি একক আমরা পড়ব, আর বেশি কিছু জানার দরকার নেই, এগুলো জানলে মোটামুটি সমস্ত শর্ট প্রশ্নই পেয়ে যাবে। এবারে কয়েকটি দৈর্ঘ্য আমরা পড়বো এখানে। প্রথমে হচ্ছে কি একক এবং দৈর্ঘ্য। প্রথমে যেমন এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, সরণ, দূরত্ব, এদের সবাইকেই আমরা মানে এদের সবারই একক কি হবে, একই হবে। সবারই একক, যদি এসআই পদ্ধতিতে বলি, এসআই পদ্ধতিতে সবারই একক কি হবে, মিটার। ঠিক আছে, এবং এর যে মাত্রা, আমরা মাত্রা মানে কি, মাত্রা হচ্ছে কি মানে প্রত্যেকটাকে আমরা যে মানে প্রকাশ করার জন্য যে যে এককগুলোকে আমরা মানে প্রমাণ একটা চিহ্ন হিসেবে ব্যবহার করব, যেমন দৈর্ঘ্য প্রমাণ চিহ্ন হিসেবে আমরা মাত্রা প্রকাশ করার জন্য এল, ক্যাপিটাল এল ব্যবহার করব, এল দ্বারা দৈর্ঘ্যের মাত্রাটা বোঝায়। ঠিক আছে, সেরকম করে ক্ষেত্রফলের ক্ষেত্রে তাহলে মাত্রা কি হবে, ক্ষেত্রফলের ক্ষেত্রে মাত্রাটা, ক্ষেত্রফলের মাত্রা হবে তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে এল ইনটু এল সমান কি হবে, এল স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের মাত্রা হলো এল, এবং ক্ষেত্রফলের একক কি হবে, এসআই পদ্ধতিতে একক মিটার স্কয়ার বা বর্গ মিটার। ঠিক আছে, ক্ষেত্রফল হলো। এরপরে আমরা বলবো কোণ, কোণের একক। কোণ হচ্ছে একটা অনুপাত হওয়া সত্ত্বেও এর কিন্তু একক থাকে। সাধারণত দুটি সমজাতীয় রাশির অনুপাত, কোণ মানে আমরা কি জানি, কোণ মানে আমরা জানি চাপ বাই ব্যাসার্ধ, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপটাও দৈর্ঘ্যের একক, ব্যাসার্ধটাও দৈর্ঘ্যের একক, তার মানে কি আর কোনো একক থাকা উচিত ছিল না, দুটো দৈর্ঘ্যের এককে কেটে যেত। কিন্তু
আমরা কোণের একক কি জানি রেডিয়ান, কিন্তু কোণের কোনো মাত্রা কিন্তু আমরা পাবো না, কোণের মাত্রা পাবো না। কেন পাবো না? কারণ চাপের ধরো এটা দৈর্ঘ্য তার মানে এল, আর ব্যাসার্ধটাও দৈর্ঘ্য এল, তাহলে এটা কি হবে, কিছু থাকবে না, মাত্রা তার মানে কি লিখবো, এল লিখবো মাত্রা। তাহলে একই রকম করে আমরা আয়তনের মাত্রা পেয়ে যাবো। তাহলে আয়তনের মাত্রা কি হবে, আয়তনের মাত্রা এল ইন্টু এল ইন্টু এল, তার মানে কত, এল কিউ আয়তনের মাত্রা। এরকম করে কয়েকটা আমরা, এবং আয়তনের, এরপরে ধরো ঘনত্ব, ঘনত্বের মাত্রা যদি বলি, ঘনত্বের একক আগেই পড়ছিলাম, তাহলে মাত্রাটা এখন নির্ণয় করবো। ঘনত্ব মানে আমরা কি জানি, ভর বাই আয়তন। তাহলে ভরের ক্ষেত্রে প্রমাণ মাত্রা হিসাবে ভর মানে মাস, তো মানে এম দিয়ে চিহ্নিত করা হয়, তাহলে এম ডিভাইডেড বাই আয়তনের পেয়েছি কি এল কিউ, তাহলে আমরা লিখতে পারি এম এল টু দি পাওয়ার মাইনাস টু, এটা হবে মাত্রা ঘনত্ব। আচ্ছা, বেগ মানে আমরা কি জানি, বেগ মানে হচ্ছে কি সরণ বাই সময়। আচ্ছা, সময়ের প্রমাণ মাত্রা হিসেবে টি চিহ্নিত করে, এগুলো আমার আগে বলা উচিত ছিল, বলা হয়নি। তাহলে মানে দৈর্ঘ্যের একক যেমন এল, ভরের হচ্ছে এম, আর সময়ের টি, এইটা তিনটা প্রমাণ ব্যবহার করা হয়। তাহলে বেগ সরণ বাই সময়, সরণ মানে দৈর্ঘ্য, তাহলে এল বাই টি হয়ে যাচ্ছে, তাহলে এল বাই টি হলে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হলো বেগের মাত্রা। এরপর আমরা যদি ত্বরণ বলি, ত্বরণ, এরপর হলো ত্বরণ, ত্বরণের মাত্রা কি হবে, ত্বরণ মানে কি বেগ পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার, পরিবর্তনের হার, বেগ পরিবর্তনের হার বাই সময়। তাহলে বেগ পরিবর্তনের হার মানে বেগের একক, বেগের একক হচ্ছে কি, যদি এসআই পদ্ধতিতে ভাবি তাহলে এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে আমরা লিখতে পারি কি দৈর্ঘ্যের মাত্রা যদি বলি এল বাই সেকেন্ড মানে টি, আবার সময়ের জন্য আবার একটা টি, তার মানে কি হবে এল বাই টি স্কয়ার, বা বলতে পারি এল টি টু দি পাওয়ার মাইনাস টু। মানে এককটা যদি আমরা বলি তাহলে এসআই পদ্ধতিতে একক হবে কি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সিজিএস পদ্ধতিতে একক কি হবে, সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার সেমি পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ। এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে ধরো বল, বল মানে আমরা কি জানি, বল মানে আমরা জানি ভর ইনটু, বল মানে করবো কি ভর ইনটু ত্বরণ। তাহলে ভর মানে কি, ভরের হচ্ছে এম, আর ত্বরণ এক্ষুনি করলাম কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাই এটা লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে কি বলের মাত্রা। তাহলে বলের মাত্রা আমরা এটা, আর যদি বলের একক বলা হয় এসআই পদ্ধতিতে বলের একক হয় নিউটন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। আচ্ছা বল, এরপরে আমরা চাপ বলতে পারি, চাপ, চাপ মানে কি জানি, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বলের হচ্ছে একক হচ্ছে, বলের মাত্রা কি এম এল টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফলের একক মাত্রা হচ্ছে এল স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারবো কত এম এল টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু, মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু, এটা হয়ে গেল কত, এটা হচ্ছে চাপের মাত্রা হয়ে গেল। চাপের হচ্ছে একক আমরা পাস্কাল বলি, চাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে পাস্কাল, বা এটাকে ব্যবহারিক একক করে বলা হয় চাপের একক। তাহলে চাপ বললাম। এরপরে আমরা কার্য করতে পারি, কার্য, এই কয়েকটা মোটামুটি জানলেই হবে। কার্য করবে কি, কার্য মানে কি, কার্য হচ্ছে তোমার হয় বল ইনটু সরণ, বল ইনটু সরণ, তাহলে কার্য মানে হচ্ছে বল ইনটু সরণ। তাহলে বলের মাত্রাটা কি, বলের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস টু, আর সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য মানে এল, তাহলে আমরা লিখতে পারি এম এল স্কয়ার টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে কার্যের মাত্রা, বল ইনটু সরণ এম এল স্কয়ার টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে কার্যের মাত্রা। কার্যের এসআই পদ্ধতিতে একক কি বলতে পারি, এসআই পদ্ধতিতে কার্যের একক বলতে পারি জুল, আর সিজিএস পদ্ধতিতে আর, মনে রাখবে এটা জুল আর আর। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে আমরা যা হলো কার্য হলো, আর কি করবো, আরেকটা জিনিস, আরেকটা মনে রাখবে পৃষ্ঠটান, আর কিছু মনে রাখতে হবে, পৃষ্ঠটান, পৃষ্ঠটানের মাত্রা আর একক চাই। তাহলে পৃষ্ঠটান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য, পৃষ্ঠটান হচ্ছে কি বল বাই দৈর্ঘ্য, মানে বল মানে কি এম এল টু দি পাওয়ার মাইনাস টু, আর দৈর্ঘ্য মানে কত এল, তাহলে কেটে দিয়ে কি হবে, কেটে যাবে, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে কি পৃষ্ঠটানের মাত্রা। আর এটা হচ্ছে একক হয়, একক হয় নিউটন, মানে বল বাই যেহেতু দৈর্ঘ্য তাহলে বলের একক কি নিউটন, আর দৈর্ঘ্যের একক কি যদি মিটার বলি তাহলে নিউটন পার মিটার, এসআই পদ্ধতিটা হচ্ছে পৃষ্ঠটানের একক। ঠিক আছে, এইগুলো মোটামুটি জানলেই হবে, আর বেশি কিছু জানতে হবে না। আর দৈর্ঘ্যের কিছু কিছু একক গুলো একটু মনে রেখে দিন, কিছু কিছু একক বলতে তোমাদের হচ্ছে এই বল পৃষ্ঠ টান, এগুলো তো একক গুলো জানলে, এর বাইরে আর কিছু কিছু একক বললে তোমাদের যদি বলে চাপের একক হলো পাস্কাল, তাহলে যদি ক্ষমতা, ক্ষমতা মানে কি দৈর্ঘ্য কার্য করার হার কি ক্ষমতা বলে, এর ব্যবহারিক একক হচ্ছে কি, ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে তোমার ওয়াট, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আচ্ছা তারপরে হচ্ছে ধরো পৃষ্ঠ টান তো বললো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা এরপরে ধরো বিভব পার্থক্যের একক যদি বলে, বিভব পার্থক্য, বিভব পার্থক্যের একক হচ্ছে কি ভোল্ট, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। ধারকত্বের একক যদি বলে ধারকত্ব, ধারকত্বের একক হচ্ছে তোমাদের ফ্যারাড, যেটাকে বলা হয়।
এটা হচ্ছে কি ধারাবর্তের একক। আর কি পড়বে, আর হচ্ছে চৌম্বক ফ্লাক্সের একক পড়ে, চৌম্বক ফ্লাক্স। এদের শুধু এককগুলো একটু মনে রাখবে, চৌম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, চৌম্বক ফ্লাক্সের একক ওয়েবার। আচ্ছা কম্পাঙ্কের একক, কম্পাঙ্কের একক মনে রাখবে হার্জ, হার্জ কম্পাঙ্কের একক। আচ্ছা আর মোটামুটি ক্রমমাত্রার একক অ্যাম্পিয়ার, সেটা তো আগেই পড়েছিলাম ক্রমমাত্রার এককটা, অ্যাম্পিয়ার। মোটামুটি যেগুলো পরীক্ষায় সাধারণত পড়ে সেগুলোই ইম্পর্টেন্ট জিনিসগুলোই বললাম। এর বাইরে আর আশা করি বেশি কিছু পড়বে না এই চ্যাপ্টারটা থেকে, অন্তত দৈর্ঘ্য পরিমাপের একক এবং পদ্ধতি থেকে। ঠিক আছে।